জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। মনোমিতা মানেই হচ্ছে হিল হওয়া। কিভাবে? যারা মনোমিতা দেখছো তারা তো নিশ্চয়ই জানো কিভাবে, আর যারা দেখোনি এখনো অবধি তাদের জন্য বলছি, অনেক সমস্যা আছে যেগুলো তোমরা সবার সাথে মন খুলে কথা বলতে পারো না, বা মন থেকে বের করে দিতে পারো না। মন থেকে বের করে দিলে তো অনেকটা হালকা হওয়া যায় কিনা, কিন্তু সেটা সুযোগ হয় না অনেকের কাছে। আর সেইটার জন্যেই কিন্তু আমাদের এই মনোমিতাতে অনেক মিতারা আসছে এবং তাদের নিজেদের স্ট্রাগল স্টোরি, দুঃখের ঘটনা বা যে প্রচণ্ডভাবে কষ্ট করে জীবনটা অতিবাহিত করতে হচ্ছে সেই কষ্টের দিনগুলো তারা শেয়ার করছেন আমাদের এই মনোমিতা প্ল্যাটফর্মে, আমাদের সবার সাথে, মানে তোমাদের সবার সাথে। তো আজকেও একজন মিতা এসছেন এবং সেই মিতার কি স্টোরি এবং তিনি কি বলতে চাইছেন, কি বললে মানে উনি নিজেকে হিল করতে পারবেন বা ভালো লাগবে কিছুটা, সেই স্টোরিটা শুনে নেব তার কাছ থেকে, জেনে নেব তিনি কে, কি নাম, কোথা থেকে আসছেন। নমস্কার, আমি মোনালিসা মজুমদার, আমি উত্তরপাড়া থেকে আসছি। মোনালিসা, তুমি মনোমিতা দেখছো? কিছু কিছু এপিসোড মিস করে গেছি, কিছু কিছু দেখেওছি, যার জন্যই আমার এখানে আসা। বাহ। তো ও দেখছে মনোমিতা এবং দেখার জন্যে ও আজকে মনোমিতাতে এসছে। আর নতুন করে সজলদার কথা তো কিছু বলার নেই, সজলদার ইন্ট্রোডাকশন উনি নিজেই, আমি বলে আর সেই জায়গাটা নষ্ট করতে চাই না। তো সজলদা রয়েছেন আমাদের মধ্যে, উনি বলবেন ওনার কথা, ঠাকুরের কথা, মায়ের কথা এবং স্বামীজির কথা। তো আজকে আমরা শুনে নেব ওর কাছ থেকে ওর স্ট্রাগল স্টোরি। কিসের দুঃখ কষ্ট, কিসের এত যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছো, সেটা বলো, বলে হালকা হও। আসলে আমার বাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। তো আমার বাড়ি এডুকেটেড ফ্যামিলি, আমরা যে মানে পড়াশোনা জানা সবাই শিক্ষিত। আমরা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। ইভেন্ট আমার পিসিরাও মানে চাকরি করতেন, কিন্তু আমার বাবা খুব তাড়াতাড়ি আমার বিয়েটা দিয়ে দেয়। 18 বছর 6 মাসে আমার বিয়ে হয়ে যায়, জাস্ট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি তখন বিয়েটা হয়ে যায়। এটা এমন একটা ক্ষোভের জায়গা, ও 18 বছর 6 মাস, সেটাও এত বছর পরও মনের মধ্যে গেঁথে রেখেছে। হ্যাঁ, সেটাও ভুলতে পারেনি যে কেন কেন এত তাড়াতাড়ি, এটাই হচ্ছে মেন কথা, বুঝতে পারছি। কিন্তু তারপরে আমার পড়াশোনা চলাকালীন আমার ছেলেও হয়, আর ছেলে হওয়ার পরেও আমি হচ্ছে পার্ট 2টা কমপ্লিট করেছি এবং গ্র্যাজুয়েশনে আমি অনার্স নিয়ে ভালো নম্বর পেয়েও পাস করেছি। তো আমার টিচাররা বলেছিলেন যে তুমি পারবে না, ছেড়ে দাও। আমি বলেছিলাম না, আমাকে এবারই করতে হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট। আমি পড়াশোনাটা মানে আমাদের বাড়িতে কেউ এরকম নেই যে পড়াশোনা জানে না। আমি সব থেকে এই গ্র্যাজুয়েশনটা করলে সবার থেকে কমই জানবো, এরকম তবু করেছিলাম। পরবর্তীকালে শ্বশুরবাড়িতে এসে ছেলে হওয়ার পরে আমার আর পড়াশোনাটাও হলো না। মানে আমি খুব চেষ্টা করেছিলাম মাস্টার ডিগ্রি কমপ্লিট করব, বিএড করব। যখন আমার সব বন্ধুদের দেখি তারা সব এস্টাবলিশড, তারা মানে আমার থেকে কম নম্বর পেয়েও ভালো ভালো সব চাকরি বাকরি করছে, কিন্তু আমি সেখানে কিছুই না। আমার মনে হয় যে মানে এক এক সময় আমি খুব মানে ডিপ্রেসড হয়ে যাই যে আমার মানে কি হলো জীবনটাতে, আমি তো কিছুই করতে পারলাম না। শুধুমাত্র মানে এইটাই কি জন্যই কি জন্মেছি। আমার মানে ছেলে বেরিয়ে যাচ্ছে, স্বামী বেরিয়ে যাচ্ছে, আমি একাই মনে মনে কি করব, মানে হাতড়ে বেড়াই যে আমি কি করব। আমার তো করার কিছুই থাকে না। তখন ভাবি যদি আমি চাকরিটা করতাম তাহলে আমি বেরোতে পারতাম, হাজব্যান্ডকে সাহায্য করতে পারতাম। এটাই আমার সব থেকে বড় ক্ষোভ। কথাগুলো বলতে বলতে চোখের কোণে কোথাও জল এসে যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। কিন্তু আমি বলবো আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি থেকে যে এটাই কিন্তু শেষ নয়। তুমি যে মনে করছো যে আমি এই এত দূর অবধি এসেছি, আমি জীবনে কিছুই করতে পারিনি, এটাই শেষ নয়। এখনো বিস্তর জীবন সামনে পড়ে রয়েছে, তুমি কিন্তু অনেক কিছু করতে পারো, অনেক সুযোগ তোমার সামনে আছে এবং আগামী দিনে আসবে বলে আমার মনে হয়। এবার চলে যাব সজলদার কাছে, সজলদা কি করে তোমাকে মোটিভেট করছে এটা তুমি শোনো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই নমস্কার। আপনি
সুদূর উত্তরপাড়া থেকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, খুব ভালো লাগছে। প্রথম আপনাকে বলি, আপনি যে সমস্যাটির কথা তুললেন এটি শুধু আপনার একার সমস্যা নয়, বাংলার প্রত্যেকটি পরিবারের দিকে যদি তাকান, প্রত্যেক পরিবারেই প্রায় সমস্ত যারা হাউস ওয়াইফ আছেন তারা প্রত্যেকে এটা ক্লেম করেন, আমি বঞ্চিত, আমার উপরে অবিচার হয়েছে, আমার দ্বারা বোধহয় জীবনে কিছুই হলো না। এটি একটি কমন কথাতে দাঁড়িয়েছে। প্রথম আমি আপনাকে যেটি বলতে চাইছি যে এই ধারণাটি কিন্তু আপনার কাছে একেবারে অমূলক। এই যে আপনি সফল বিফল যে জায়গাটিতে বলতে চাইছেন, দেখুন আমরা একটা জায়গা বলি, ওই মনে করুন একটি নৌকোকে যদি আপনি নোঙর টেনে দিয়ে আর যতবার ধরে হাল মানে দাঁড় টানতে চান, নৌকাটা কিন্তু এক জায়গাতেই রিভলভ করতে চাইবে, সে কিন্তু একটু এগোবে না। ঠিক সেই রকম আপনি সফলতার মাপকাঠিটা যেখানে দিয়েছেন সেই মাপকাঠিটা কিন্তু রাউন্ড মাপকাঠি, মানে আপনি সোজা পাচ্ছেন না, হরাইজন্টাল মেজারমেন্টেই পাচ্ছেন না। আপনি কিন্তু প্রচণ্ড সফল, প্রথমে এটা দেখুন, আপনি প্রচণ্ড সফল আপনার অ্যাটমসফিয়ারে বা আপনার এনভায়রনমেন্টে, আপনার বন্ধুদেরকে যারা চাকরি করছেন, যারা রোজগার করছেন, যারা উচ্চশিক্ষিত, 100 বার আপনার নিরিখে তাদেরকে আপনি সফল বলছেন, তাদের মানসিক অবস্থা আপনার মানসিক অবস্থা, এই দুটোকে যদি আপনি কম্পেয়ার করেন, দেখবেন অনেকগুলো পেরিমিটারে আপনি এগিয়ে আছেন। হয়তো মানিটারিটাতে আপনি একটু পিছিয়ে আছেন, হয়তো ইউজ অফ কি বলবো, ইউজ অফ ফ্রেন্ডসই বলবো, ইউজ অফ সোসাইটাল বিহেভিয়ার, তা থেকে হয়তো আপনি একটু পিছিয়ে আছেন। কিন্তু আপনি ধরুন এমপ্যাথি, সার্ভিস প্রোভাইডিং, স্পিরিচুয়ালিটি, মেন্টাল স্যাটিসফ্যাকশন, এগুলোতে তাদের থেকে অনেকটা এগিয়ে আছে। তাহলে আপনি যেটা দিয়ে মাপ করছেন, যে মাপকাঠিটা দিয়ে, সেই মাপকাঠিটাকে যদি আমরা একটু পরিবর্তন করি, তাহলে দেখবেন আপনি ওদের থেকে এগিয়ে গেলেন। সুতরাং এটাকে বিফলতা বলবেন না। আমার এটা প্রথম, আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে ভাবা শুরু করেন, দেখবেন আপনি কিন্তু মোটেও বিফল নন। দ্বিতীয়, এই যে আমরা অবস্থার শিকার, অল্প বিস্তর প্রত্যেকে, আপনি এমন ওই বুদ্ধদেবের যে গল্প বলেছিলেন না, যে এক মুঠো সর্ষে নিয়ে আসুন এমন বাড়ি থেকে যাদের বাড়িতে কেউ মারা যায়, আপনি যত এস্টাবলিশ পারসন, ইভিন তিনি যদি ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীও হন, তাকে জিজ্ঞাসা করুন যে আপনি কি স্যাটিসফ্যাকশন না, আমি অবস্থার শিকারে এটা হয়ে পড়েছি, আমার কিন্তু আরো বড় কিছু হওয়ার দরকার ছিল। সুতরাং এটা কিন্তু একটা অলিক স্বপ্ন মাত্র, মরিচিকার মতো। আমরা প্রত্যেকেই এই প্যানোরামার মধ্যে ঘুরছি। সুতরাং এটা খুব একটা ভাবার জায়গা নয় যে আমি অবস্থার শিকার। প্রত্যেকটি মানুষ, এই জগৎটাই হচ্ছে পঞ্চভূতের প্রপঞ্চ। প্রত্যেকেই, আমরা প্রত্যেকেই যে জগতে এসেছি, এই জন্ম, আপনি বলছেন তো বিয়ে দেওয়াটা আপনার বাবার জন্য, জন্মটা কেন এইখানে এত কষ্ট, যেখানে জরা আছে, বেদি আছে, মৃত্যু আছে, শোক আছে, অশিক্ষা আছে, সেখানে আপনি জন্মাতে হলো কেন? কার দোষে? না জন্মালে তো আমরা তো না, যদি মানুষ হিসেবে জন্মাতে না হতো তাহলে তো আমাকে এত দুঃখ ভোগ করতে হতো না। তাহলে সেটাও তো কোনো অবস্থার শিকার। তাহলে জন্মটাই যেখানে অবস্থার শিকার, সেখানে কোনো একটা ঘটনার জন্য কাউকে দায়ী করা খুব একটা দরকার নেই। কারণ আমি যদি নিজের দিকে চালিয়ে নিই, লিডারশিপে খুব ভালো একটা কথা বলি, থ্রেট টু অপরচুনিটি, টিওটি বলি, যেটা আপনার কাছে থ্রেট, সেটাকে কিভাবে অপরচুনিটি, কারণ থ্রেট বিহীন কোনো জীবন নেই। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে থ্রেটটাকে অপরচুনিটি আনা। দেখুন, তখন যদি আপনি লেখাপড়া শিখতে যেতেন, তাহলে আপনাকে সব ছেড়ে, দেখুন আজকে আমি খুব, যেহেতু আপনি পূর্ণবয়স্ক, দেখুন, বা আমরা সবাই গ্রোন আপ আছি, আমাদের মিতাদেরকেও বলা যাবে, দেখুন একজন ছাত্রী যখন লেখাপড়া শিখতে যায়, সে তার 30% মাইন্ড দিতে পারে লার্নিংয়ে, আর 40% মাইন্ড ব্যয় করে ফ্রেন্ডশিপে, আর 30% মাইন্ড ব্যয় করে ক্যারিয়ারের জন্য। এখন যদি আপনি লেখাপড়া শিখতে যান, আপনি কিন্তু 90% মন দিতে পারবেন আপনার লার্নিংয়ের জন্য, যেটা হচ্ছে মূল জায়গা। কারণ এখন আপনার ক্যারিয়ার, চাকরি পেলেই কি, না পেলেই কি, কিন্তু আপনি সমাজকে দিতে পারেন। আর যদি আপনি যে কোনো একটা বিষয়, যেমন কি শুধু হাউস ওয়াইফশিপ, শুধু হোম ম্যানেজমেন্ট, এটাকে একটা লিডারশিপ বলা হচ্ছে, এটাতে আপনি যত গবেষণা করার জায়গা রয়েছে,
আপনি এতে মাস্টার MSW না করেন, MSW হচ্ছে মাস্টার ইন সোশ্যাল ওয়েলফেয়ার, শুধু এটাকে বলছে ফ্যামিলি সায়েন্সেস, মেনটেন্যান্স অফ ফ্যামিলি সায়েন্সেস, তাতে কিচ্ছু নেই। কোর্সটাতে আছে কিছুটা সোসাইটাল বিহেভিয়ার নিয়ে আছে, কিছুটা লার্নিং এই আপনার অর্গানাইজেশনাল বিহেভিয়ার আছে, কিছুটা আপনার ওই খাদ্য সংক্রান্ত কিছুটা বিষয় আছে। এইগুলো নিয়ে আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন, সেখানে আপনি থিসিস প্রডিউস করতে পারেন। কারণ আপনার ওদের মোটিভটা থাকবে এস্টাবলিশড হওয়া, আর আপনার মোটিভটা থাকবে জগৎকে দেওয়া। শুরু করুন। অনেক আপনি আজই আমাদের ইন্দিরা গান্ধী ইউনিভার্সিটির পোর্টালে ঢুকুন, অনেক সাবজেক্ট রয়েছে, আপনি যে কোনো 5টা সাবজেক্ট চুজ করে মাস্টার ডিগ্রি করুন, বাড়িতে বসেই করুন, প্রতি বছর 2টো করে দিন, সময় লাগুক না, কারণ আপনার সময়েরও অসুবিধা নেই, ডিগ্রিরও অসুবিধা নেই। এবং দেখুন পুরো জীবনটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, অনেক নতুন বিষয় আনা হচ্ছে, এটাতে নিতেই পারেন। আজকে দেখুন কজন আপনি আপনার জানা সার্কেলে কজন এই সাবজেক্টের উপরে মাস্টার ডিগ্রি করেছে। আপনি পায়োনিয়ার হতে পারেন, এগুলোতে এই সাবজেক্ট আছে, আপনি সেখানে আসুন। এটা গেল তার প্রথম, হচ্ছে আপনি বিফল নন, সফল। দ্বিতীয়, এটি আপনি কোনো অবস্থার শিকার নন, মানব জীবনটাই অবস্থার শিকার, তাহলে কোনো কাউকে ব্লেম করার কোনো জায়গা নেই। আর তৃতীয়টা হচ্ছে আপনার এই যে কনস্ট্যান্ট যেটাকে আপনি বলছেন, যেটাকে থ্রেট বলছেন, সেটা কিন্তু আপনার অপরচুনিটি। কারণ তখন আপনাকে লেখাপড়া শিখতে গেলে মনে রাখতে হতো যে আর এই কখন কলেজে যেতে হবে, কলেজে গিয়ে এই ক্লাস করতে হবে, এই করতে হবে, মা বাবার চিন্তা কবে বিয়ে দেবে। আজ তো আপনি ওগুলো শেষ করে এসছেন, এসে লেখাপড়াটা শুরু করুন। এই দেখবেন যখন ঠাকুর পুজো করা হয়, 2টো কাজ করা হয়, একটা হচ্ছে পূর্বজপ, একটা অন্তর্জপ। পূর্বজপ মানে যখন আচমন করলেন তার আগে একটু জপ করে নিতে হয়, তখন তাড়া থাকে যে আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে। তারপরে যখন সব হয়ে গেল, হোম টোম সব হয়ে গেল, তারপরে পুরুষ মশাই জপের মালাটা নিয়ে বসেন, সেটা কিন্তু অনেক পরিতৃপ্তি। এই জায়গাটাতে এখন শুরু করা যেতে পারে। এটা কিন্তু একটা ভীষণ সুন্দর উদাহরণ দিলেন, বুঝতে পারলে তো উনি কি আর বলছে? শ্রী মা বারবার চাইতেন 100 বার যে ছোটবেলাতে যেন মেয়েদের বিয়ে না হয়, মেয়েরা যাতে উচ্চশিক্ষিত হয়। অতএব আমরা যদি আজকে উচ্চশিক্ষা গ্রহণ করি, তাহলে কিন্তু সেটা মায়ের ইচ্ছাকে পূরণ করা হবে। শ্রী মা আমাদের যা চেয়েছিলেন তা যদি আমরা করতে পারি, তাহলে সেটাই মায়ের সব থেকে বড় পুজো করা হবে। মা বারবার চাইতেন মেয়েরা গিয়ে নিবেদিতার স্কুলে ভর্তি হোক, তারা আরও উচ্চশিক্ষিত হোক, তারা সমাজকে কিছু দেয়। এতে আপনার দেখানো পথে অনেক মানুষ, অনেক এই রকমের এন্ট্র্যাপ্ট, আমি আপনাদেরকে এন্ট্র্যাপ্ট হাউস ওয়াইফ বেরিয়ে আসার পথ খুঁজে পাবে, যেটা আমাদের এই প্রথম প্রতিশ্রুতি পড়েছেন, বকুল কথা পড়েছেন, বকুল কথার ভাবুন, প্রথমে যখন ডাক্তার হতে গেল, ওই বকুল কথা ওটা কিন্তু অনেককে পথ দেখালো যে উই ক্যান ডু। সুতরাং আজকে ওই এনভায়রনমেন্টে প্যারাডিগমটা নতুন হয়েছে, সেই নতুন প্রেক্ষাপটে এসে আমরা বেরিয়ে পড়ি না, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এবার তুমি বলো তোমার ভিউ কি হলো, ভিউটা কিছুটা কি চেঞ্জ হলো সজলদার সাথে কথা বললে? আমি যেরকম মানে এই কথাগুলো চিন্তা করে ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম, ওনার কথা শুনে আমি অনেকটা মোটিভেট হলাম। আমি চেষ্টা করবো ওনার দেখানো পথে আমি এখন থেকে চলার চেষ্টা করব। এইখানেই সাফল্য যে কোনো জায়গায় যদি হার্ডেল হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা, কারণ এটা শুধু একদিন বলা নয়, মনোমিতাকে আমরা একটা প্ল্যাটফর্ম করতে চাইছি যে আপনি যে জায়গায় আছেন সেখান থেকে 1 স্টেপ অ্যাহেড। কিন্তু আমাদের মূল মোটিভটা হচ্ছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, 1 স্টেপ অ্যাহেড। যেখানে আছেন সেখান থেকে 1 পা যাতে আমরা এগিয়ে যেতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আমাকে এই যে মানে মানসিকতাটা পুরোপুরি চেঞ্জ করে দেওয়ার জন্য একদম নির্দিষ্ট আপনার মধ্যেই ছিল হয়তো একটা খুব সুন্দর, মানে প্রপার রাস্তাটা কিন্তু তোমাকে সজলদা দেখালেন। তোমার ভেতর যেটা ছিল, যেটা তুমি ফিল করতে পারোনি বা বুঝতে পারোনি, সেটা সজলদা আজকে মনে করছি। না কোনো না পারার তো কোনো জায়গাই নেই। এবং ওটা অনেক ছোট ছোট ভাগ করে, কোর্সগুলো অনেক ছোট ছোট ভাগ করে, বা আপনি এরকম দেখুন না, মানে এইরকম অনেক দেশ আপনি জানেন কিনা, গ্রিনল্যান্ড বলে একটা দেশ আছে, সেখানে হাউস ওয়াইফরাই পড়াশোনা করে এবং স্কুলের বাচ্চাদেরকে পড়াশোনা শেখানোর জন্য হাউস ওয়াইফদেরকে হেয়ার করানো হয়। মানে ওই রকম রেগুলার টিচারশিপটাকে বাদ দেওয়া, ওদের মেন্টার বলা হয়। যারা টিচার, আমাদের মতো টিচারের কোনো পোস্ট নেই, মেন্টার, তারা শুধু ক্লাসে অ্যাসেম্বল করে দেয়, আর একজন মেন্টার একজনকে 5 থেকে 8 পর্যন্ত নিয়ে, প্রি প্রাইমারি থেকে 8 পর্যন্ত 2জন মেন্টার থাকে, তারা শুধু গ্যাদারিং করে, আর বিভিন্ন লার্নিংগুলো দেওয়া হয় বিভিন্ন হাউস ওয়াইফরা এসে। সেটা আমরা ছোটো ছোটো স্পিয়ারে করতেই পারি।
এখন যেরকম আমি নিজে থেকেই মানে একটা ছোট ছোট বাচ্চাদের বা যেরকম আমার মানে ক্ষমতা যতদূর আছে সেরকমভাবে পড়াশোনা করানোর চেষ্টা হ্যাঁ, করি। একবারে। তারা বেতন দিক আর না দিক। হ্যাঁ, কারণ ওইখানে কি আপনার বাধ্যবাধকতা নেই। আপনি বেতন নিয়ে পড়াতে গেলে বা স্কুলের সিলেবাস পড়াতে গেলে বাধ্যবাধকতা থাকে, আর আপনি যখন পড়াচ্ছেন বাধ্যবাধকতা থাকে। আমি যতটা জানি তাদের মধ্যে শেখানোর চেষ্টা করি। 100 বার যথেষ্ট, এটাই তো ভালো যথেষ্ট। প্রয়াস তো। আর আমি হ্যাঁ। কোনোদিন মানে যে তারা দিতে পারবে না বলে পড়াবো না বা তাদের কাছ থেকে বলবো যে আমার এত টাকাই চাই, কিন্তু আমি বলি না যে তারা যেমন হ্যাঁ, পারে, যে যা দিতে না পারবে, দিতে পারে না না দিতে দিতে পারবে, কিন্তু আমি বাহ। তাদের শেখাবো, আমি Very good. নিজে দেখুন, খুব ভালো মানুষ। একবার এবং আপনার এই করে আমার সময়টা আমি কাটাই। না চাইতেও আপনার কিন্তু দূরে নেম ফেম মানি সবগুলোই আসবে। আপনাকে প্রথম যদি এটা শুরু করেন, অনেকে এরকম আপনি আপনার উদাহরণ অনেকজন আছে। বা যদি মনে করছেন ট্রেডিশনাল কোর্সে করবো না, যোগা, এখন যোগাতে যে কোনো ডিসিপ্লিন থেকে এসে যোগাতে মাস্টার ডিগ্রি করা যাচ্ছে। এই আমাদের যোগা কাউন্সিল অফ নেচারোপ্যাথি আছে, সেখানে যে কোনো স্ট্রিম থেকে আপনি এসে মাস্টার ডিগ্রি করতে পারেন। পূর্ত ভবনে তাদের অফিস, ওখান থেকে আপনি মাস্টার ডিগ্রি করতে পারেন। এখন এই যোগাটা মানুষের খুব চলছে, হ্যাঁ। কারণ মেন্টাল রিলিফের জন্য খুব চলছে। আমি তো জানতামই না আপনি এতগুলো দিক আমাকে খুলে দিলেন। না আমি সেটা বলেন, নিশ্চয়ই চেষ্টা করবো চেষ্টা করুন। আপনার কথা মতো একটুখানি চলতে, যাতে আমি ভালো থাকতে পারি। অসুবিধা হোক না, আপনি ভালো আছেন, ভালো না থাকার ভালো কোনো জায়গাই আছো নেই। এবং আরো যাতে বেশি ভালো ভালো না থাকতে থাকার পারো কোনো জায়গাই নেই। সেই রাস্তাটাই সজলদা দেখালেন। এবং আমাদের মনোমিতা কিন্তু যাতে আরো ভালো থাকতে পারো তোমরা, সেই পথটাই কিন্তু দেখায়, মানে বা দেখানোর চেষ্টা করে আমি বলবো। তো আশা করছি আজকে তোমার অনেকটা মানে কি বলবো অন্তর্দৃষ্টি জাগ্রত হয়েছে মনোমিতাতে এসে সজলদার সাথে কথা বলে বা ওনার দেখানো পথে। আগামী দিনে আশা করছি তুমি চলতে পারবে বা এবং ওই দিকে যেসব মিতারা আমাদের রয়েছে তাদেরকেও তুমি পথ দেখাতে পারবে বা তাদের ইন্সপিরেশন হয়ে উঠবে আগামী দিনগুলোতে। তো এই কথা বলতে বলতে আমরা এই বিষয়টা নিয়ে একটু রাহুলের কাছ থেকে জেনে নেব রাহুলের মতামত এই বিষয়ে। মোনালিসাদির ব্যাপারটা শুনলাম। মোনালিসাদিকে স্যার যেভাবে গাইড করলেন সত্যি খুব সুন্দর লাগলো। তো মোনালিসাদিকে এটাই আমি বলতে চাইছি যে একদমই ঘাবড়ানোর কোনো কারণ নেই বা মন খারাপের কোনো কারণ নেই। কারণ দেখুন, জন্মের ওপরে আমাদের অধিকার নেই। আমরা কোথায় কোন ঘরে জন্মাবো, কোন বংশে জন্মাবো, এটা আমরা ঠিক করতে পারি না। তো সেই জন্য আপনার এইটা ভাবার কোনো কারণ নেই যে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, তারপরে আপনার যা যা স্ট্রাগল আপনি বললেন যে আপনার মানে পড়াশুনোতে অনেক বাধা এসেছিল, কিন্তু তবু তৎসত্ত্বেও আপনি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছেন। তো আপনার একটা জয় বা এটা আপনার কিন্তু একটা জিত যে আপনি এত বাধার মধ্যে দিয়েও কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছেন। অন্যেরা কে কি করছে না করছে সেটা অতটা ভেবে লাভ নেই। আমরা অন্যের যদি আমার কোনো ভালো বন্ধু, কাছের বন্ধু যদি কোনো একটা উঁচু জায়গায় কোনো ভালো জায়গায় যায়, তাহলে আমি সেটার থেকে এই ভেবে একটা ইন্সপিরেশন নেব বা অনুপ্রাণিত হব যে না, ও নিজের মতো করে অনেকটা এগিয়েছে, আমাকেও তাহলে কিছু একটা করতে হবে। অর্থাৎ কম্পিটিশনের ব্যাপারটা এখানে কখনোই মাথায় না আনাই ভালো যে ও এত ইনকাম করছে আমি কেন পারছি না, সেটা নয়। ও আপনি এইভাবে ভাবলে ব্যাপারটা আরও ভালো হবে যে আমার এই বন্ধুটি আজকে এত ভালো জায়গায় আছে, তো আমিও চেষ্টা করে দেখি না, আমি আমার মতো করে দেখি যে আমি কতটা দূর এগোতে পারি। কারণ আপনি যে সময় গ্র্যাজুয়েশন করেছিলেন আপনি নিজেই বললেন যে ওই সময় খুব মানে আপনার স্যারেরাই বলেছিলেন যে এই সময় হয়তো গ্র্যাজুয়েশনটা না দিতে পরের বছরে দিতে, কিন্তু তাও আপনি মানে সেটাই যথেষ্ট ভালো নম্বর পেয়ে পাস করেছিলেন। তো ওই যে জেদ বা ওই যে জিল বলে এটাকে, ওই জিনিসটা আবার একটু আপনি আপনার মধ্যে নিয়ে আসুন এই সময়, তো দেখবেন অবশ্যই সাফল্য তো অবশ্যই আপনি পাবেন। এবারে আপনার মধ্যে একটু কনফিডেন্সের অভাব হয়তো আছে, সেটা যে পুরোপুরি আপনার দোষ তাও বলবো না। আপনার পরিস্থিতি অনেক সময় বিরূপ থাকলে পরে আমাদের কনফিডেন্স লেভেলটা একটু হয়তো লো হয়ে যেতে পারে, কিন্তু ওইটাকেই আপনাকে আরেকবার একটু ফিরিয়ে আনতে হবে। আর এখানে আপনাকে ভাবনা একটু ভেবে নিতে হবে যে আপনি কি চান বা কোন স্ট্রিমে বা কোন লাইনে আপনি যেতে চান। তো এই জিনিসটা আপনাকে একটু ভেবে নিতে হবে, কিন্তু ওই ভাবনাটা আবার ভাবতেই আপনার বাকি 10 বছর চলে গেল সেটাও করলে হবে না। কিন্তু আপনাকে একদম প্রফেশনালি ভাবতে হবে, মানে না আমি এটা করব,
তো যেটা আপনি ঠিক করবেন তো সেটা করতে হবে, ওখানে আবার দোনোমনো করলে চলবে না। এক্ষেত্রে আপনার জ্যোতিষশাস্ত্র খুব সুন্দর এখানে গাইড করতে পারে। তো আপনার যদি মনে হয় যে আপনি মানে নিজে ঠিক চুজ করতে পারছেন না, তাহলে কোনো একজন ভালো আপনার পরামর্শদাতা মানে যিনি গাইড করতে পারবেন, একদম সঠিকভাবে গাইড করতে পারবেন, এরকম কোনো মানে অ্যাস্ট্রোলজির সাহায্য আপনি নিতে পারেন, জ্যোতিষের সাহায্য নিতে পারেন। এছাড়া কোনো অভিজ্ঞতা সম্পন্ন আপনার খুব কাছের যাকে আপনি খুব বিশ্বাস করেন, ভরসা করেন, ওনাকেও জিজ্ঞেস করতে পারেন যদি এরকম কেউ থাকে। আপনার যদি কোনো পুরনো স্যার বা কেউ থাকে তাকেও আপনি জিজ্ঞাসা করতে পারেন। তো সব মিলিয়ে মিশিয়ে একটা ডিসিশন নিতে হবে। ডিসিশনটা বেশি দিন ফেলে রাখলে চলবে না। আমি যেটা বুঝতে পারছি, যতটুকু বুঝতে পারছি, আপনার ওই চুজিংটা ঠিক মতো আপনি করতে পারছেন না, তার জন্য আপনার দিক ভ্রষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কি করব এইভাবেই দিন কাভার হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে ওটা ঠান্ডা মাথায় যা যা আপনার হাতের কাছে রিসোর্স আছে, যাদের জিজ্ঞেস করার ব্যাপার আছে, সেগুলো করে আপনি এগোন, তাহলে পরে দেখবেন নিশ্চিতভাবে আপনি এগোতে পারছেন। এটা নিয়ে কোনো সমস্যাই নেই, একদম কোনো অসুবিধা নেই। এই সুন্দর সরস্বতী রাহুল দেখছে মোনালিসা দিকে। হাক্কার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে তোমার জন্য। মা হোমিও ফার্মেসি একটা অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা উত্তর কলকাতা শামপুর থানার ঠিক উল্টো দিকে রয়েছে। তাই আপনি যদি হোমিওপ্যাথির উপর ভরসা রাখেন, আপনি কিন্তু ট্রাই করতে পারেন মা হোমিও ফার্মেসিতে। এই সুন্দর মেমেন্টো দিচ্ছে মা হোমিও ফার্মেসি আমাদের আজকে। মনোমিতা তোমরা এখনো যারা দেখোনি বা সাবস্ক্রাইব করোনি, তাদের জন্য বলবো তোমরা মনোমিতা দেখো, সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো, এবং অবশ্যই মনোমিতাতে চলে এসো। দেখো অন স্ক্রিন যাচ্ছে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ফোন করে তুমিও তোমার সমস্যা নিয়ে যদি মনে হয় কোনো সমস্যার সমাধান হলে ভালো হয়, সজলদার কাছ থেকে কোনো রকম কোনো তোমরা উপকার পেতে পারো, বা কোনো ওনার দেখানো পথে চললে তোমাদের আগামী দিনগুলো সুন্দর হবে এরকম মনে করো, তাহলে তোমরা কিন্তু চলে আসতে পারো মনোমিতাতে। পথ কিন্তু একদম খোলা রয়েছে তোমাদের জন্য, শুধু আসার অপেক্ষায় রইলাম তোমার জন্য মনোমিতাতে। ধন্যবাদ, নমস্কার।